সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার পরিস্থিতিতে দেশে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এরূপ পরিস্থিতিতেও সরকারি উদ্যোগে সরকারি শাসন কলেজের পক্ষ থেকে আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে ধারাবাহিক পর্বে হিসাব বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আজকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া। তোমাদের এই ক্লাসে যদি কোনো মন্তব্য থাকে বা কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে প্রদত্ত মেইলের মাধ্যমে জানিয়ে নেওয়া যাবে, ইমেইল করে। তোমাদের সাথে আজকে কথা হবে এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 9 ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি লেকচার 3 নিয়ে। পূর্ববর্তী লেকচারগুলো আশা করি তোমরা অনলাইনে দেখে নিয়েছ। তো যেহেতু চ্যাপ্টার 9 আজকে তৃতীয় লেকচার, তার মানে প্রথম দুইটা লেকচারে থিওরি এবং অঙ্কেরও বিশেষ অংশ আলোচনা হয়ে গেছে। আজকে অঙ্কের বাকি অংশগুলো আলোচনা করব ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। তো আজকে যেটা নিয়ে এসেছি, সমস্যা 1, নিম্নে উল্লেখিত ব্যয় সময়কে ব্যয়ের আচরণ অনুযায়ী শ্রেণী বিভাগ করে। তো ব্যয়ের আচরণ অনুযায়ী যে শ্রেণী বিভাগ করতে বলা হয়েছে, তার মানে আমাদের একটু মনে করতে হবে যে আচরণ অনুযায়ী ব্যয় আবার কত প্রকার। আচরণ অনুযায়ী ব্যয় কিন্তু 3 প্রকার, আশা করি তোমাদের মনে আছে: পরিবর্তনশীল, আধা পরিবর্তনশীল, স্থায়ী। পরিবর্তনশীল, আধা পরিবর্তনশীল এবং স্থায়ী। তো এই যে ব্যয়ের যে 3টা ধরন, সেটা নিয়েও তোমাদের সাথে আগেই কিন্তু কথা হয়ে গেছে যে পরিবর্তনশীল ব্যয় কাকে বলে, আধা পরিবর্তনশীল ব্যয় কাকে বলে, আর স্থায়ী ব্যয়গুলো কি, সেটা কিন্তু তোমাদের সাথে আগেই কথা হয়েছে। তবুও এখন একটু মনে করার জন্য বলে দিতেছি যে পরিবর্তনশীল ব্যয় বলতে কোন ধরনের ব্যয়গুলোকে আমরা বুঝি, যে ব্যয়গুলো প্রতি একক উৎপাদন বৃদ্ধির সাথে সাথে আনুপাতিক হারে পরিবর্তন হয়। নিশ্চয় তোমাদের মনে আছে। এরপরে আসছি আধা পরিবর্তনশীল ব্যয় বা উপপরিবর্তনশীল ব্যয়, ইংলিশে সেমি ভ্যারিয়েবল। এটাতে বলা হয়েছিল যে ব্যয়ের মধ্যে পরিবর্তনশীল এবং স্থায়ী ব্যয় দুটো যুক্ত আছে। কিভাবে চিনব? ব্যয়ের উৎপাদন এককের আনুপাতিক হারে ব্যয়টা পরিবর্তন হয় না, আর স্থায়ী ব্যয় তো স্থায়ী। এনিহাও এখানে বলা হয়েছে যে আচরণ অনুযায়ী শ্রেণী বিন্যাস করো। দুইটা অল্টারনেটিভস আছে: 10,000 এককের ব্যয়, 12,000 এককের ব্যয়। কাঁচামালের পরিমাণ, মজুরি, উৎপাদন উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয় এবং প্রশাসনিক উপরিব্যয়। এই যে সর্বমোট আমরা 5টা খরচ দেখতে পেলাম এখানে। এই 5টা খরচের মধ্যে কোনটা স্থায়ী, কোনটা পরিবর্তনশীল, কোনটা আধা পরিবর্তনশীল, সেটাই আমাদের বাছাই করতে হবে। এটা হলো এই অঙ্কটা। এসব আমরা অঙ্কটার সমাধানে চলে যাই। সমাধানের জন্য যে অঙ্কটা এখানে দেখা যাচ্ছে, এটা ঘাবড়ানোর কিছু নয়। হঠাৎ করে এতগুলো আমরা কেমনি পাবো, কিছু আছে তা নয়, আমি ধারাবাহিকভাবে দেখাই দেব। খাতাতে এইভাবে আমরা একটা ছক করে নেব। প্রথমে যে কলাম করে নেব একটা, এই নীল অংশ জুড়ে যেটা দেখা যাচ্ছে, এই পুরোটা জুড়ে একটা কলাম করে নিলাম এবং সারি করে নিলাম। এই সারিগুলোকে যে কলাম অনুযায়ী ভাগ করবো, সেটা হলো প্রথমে একটা ভাগ, সেটা হলো ব্যয়ের উপাদান, কলাম 1। এবার কলাম 2, ব্যয়, অর্থাৎ বিভিন্ন এককে কত টাকা ব্যয় হয় সেটার জন্য। দেখো নিচে আবার সেটা দেখানো হয়েছে যে 1,000 একক, 12,000 একক। এরপর কলাম 3, ব্যয়ের পার্থক্য, অর্থাৎ 1,000 এককের, যেমন একটু আগে যেটা দেখছি, 10,000 একক এবং 12,000 এককের যে বিভিন্ন ব্যয়গুলো, কাঁচামালের ব্যয়, মজুরির ব্যয়, উৎপাদন ব্যয়, এই ব্যয়গুলোর মধ্যে পার্থক্য কত সেটা আমরা দেখাবো কিন্তু কলাম 3। এরপর ঠিক আছে, এটুকু মনে হয় বোঝা গেল কলাম 3 পর্যন্ত। কিন্তু কলাম 4-এ এসে একটা ঘটনা দেখো, লেখা আছে প্রতি এককের, কলাম 4-এর কথা বলছি, প্রতি এককের পরিবর্তনশীল ব্যয়, মানে যেটা মিশ্র ব্যয় কিংবা পরিবর্তনশীল ব্যয়, তার প্রতি এককের জন্য কি পরিমাণ ব্যয় হচ্ছে সেটা আমরা এখানে দেখাবো। সেটা কিভাবে দেখাবো? যেমন ব্র্যাকেটে লেখা আছে 3/2000। এটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। আমাদের এই অঙ্কের জন্য কলাম 3কে আমরা ভাগ করব 2000 দিয়ে। কেন 2000? কেন?
কারণ এককের পরিবর্তন ওইটা 2000টা হলো এককের পরিবর্তন। তার মানে সেমি ভ্যারিয়েবল বা উপপরিবর্তনশীল ব্যয়গুলোকে পৃথক করার সময় যদি আমরা বলি যে পরিবর্তনশীল ব্যয় বা প্রতি এককের পরিবর্তনশীল ব্যয়ের সূত্র কি? প্রতি এককের পরিবর্তনশীল ব্যয়ের সূত্র হলো খরচের পার্থক্য ভাগ উৎপাদিত এককের পার্থক্য। আমি আবারও সূত্রটি বলছি, প্রতি এককের পরিবর্তনশীল ব্যয় সমান খরচের পার্থক্য ভাগ উৎপাদিত এককের পার্থক্য। তো আমাদের এই অঙ্কের জন্য কলাম 3-এ দেখানো হয়েছে ব্যয়ের বা খরচের পার্থক্য, আর নিচে যে 3/2000 লেখা আছে 4 নম্বর কলামে, এটার মানে হলো যে উৎপাদিত এককের পার্থক্য হলো 2000। এরপরে কলাম 4 গেল, এটা আপনার একটু মিস হয়েছে, ব্যয়ের স্থায়ী অংশ। ওই যে ব্যয়গুলোতে পরিবর্তনশীল এবং স্থায়ী দুটোই আছে, সেখানে স্থায়ী অংশটা। তো এটা কিভাবে নির্ণয় করা হয়েছে, যেমন মজুরিতে আছে, আমরা পরে সেটা ব্যাখ্যা করে দেখাই দেবো। আপাতত কলাম সাজিয়ে নিচ্ছি। এরপরে আসছে ব্যয়ের ধরন। ব্যয়ের ধরন মানে এখানে আমরা মন্তব্য করব, যেহেতু আমাদের অঙ্কই হলো যে কোনটা কোন ধরনের ব্যয় সেটা দেখাও, এই আর কি। তো এই গেল আমাদের এই অংশটুকু কলাম এবং সারি করা। এরপর যে কয়টা ব্যয় সে কয়টা সারি আমাদের নিচে নিচে লাগবে। আমরা অঙ্ক থেকে আগেই দেখে নিয়েছি যে আমাদের 5টা ব্যয়। তো লেটস স্টার্ট। প্রথমে আছে কাঁচামাল। তো কাঁচামাল 10,000 এককের জন্য আছে 50,000 টাকা, 12,000 এককের জন্য আছে 60,000 টাকা। তাহলে কাঁচামালের পার্থক্য হলো 10,000। দেখো শিরোনামের সাথে মিলে যায় কিনা। প্রতি এককের পরিবর্তনশীল ব্যয়, তার মানে একটু আগে বলা হয়েছে ব্যয়ের পার্থক্য ভাগ উৎপাদিত এককের পার্থক্য। ব্যয়ের পার্থক্য এখনো লাল হয়ে আছে, দেখো 10,000। ব্যয়ের পার্থক্য 10,000, 50,000 আর 60,000, এই দুইটার পার্থক্য 10,000। এখন কেউ যদি বলে স্যার বিয়োগ করলে -10,000 হয়, তা কিন্তু নয়। আমরা সবসময় এটাকে পজিটিভ ইমেজটা নেব, অর্থাৎ পজিটিভ ফিগারটা, পরম মানটা। অথবা অঙ্ক করার সময় অনেক সময় দেখা যায় যে 12,000 এককটা আগে লেখা হয়েছে, 10,000 এককটা অর্থাৎ বড়টা আগে ছোটটা পরে। এইভাবে সোজা কথা, এখানে নেগেটিভ মান আসবে না, কারণ খরচের নেগেটিভ মান মানে লাভ, সেটা আমাদের এখানে হওয়া সম্ভব নয়। নেক্সট দেখো তাহলে প্রতি এককের পরিবর্তনশীল ব্যয়, ওই যে ব্যয়ের পার্থক্য 10,000 ভাগ 2,000 কত টাকা? 5 টাকা। এখন দেখবো আমরা ডিসিশনে আসবো যে এটার মধ্যে কোনো স্থায়ী অংশ আছে নাকি এটা শুধুমাত্রই পরিবর্তনশীল ব্যয়। তো কিভাবে বুঝবো? যেমন প্রতি এককের পরিবর্তনশীল ব্যয় বের হলো 5 টাকা। এবার 5 টাকা দিয়ে 10,000কে গুণ করে দেখো, 5 10 50,000। 5 টাকা দিয়ে 12,000কে গুণ করো, 5 12 60,000। যা বুঝতে পারলাম সেটা হলো যে উৎপাদিত একক বৃদ্ধির সাথে সাথে আনুপাতিক হারেই আমাদের খরচও বেড়ে গেছে। উৎপাদিত একক বৃদ্ধির সাথে সাথে আনুপাতিক হারেই আমাদের খরচ বেড়ে গেছে। সো এখানে আমাদের তাহলে স্থায়ী কোনো অংশ নেই, এটা শুধুমাত্র পরিবর্তনশীল অংশ। তাই স্থায়ী অংশ ডট ডট দেওয়া হয়েছে এবং ব্যয়ের ধরনে লেখা হলো এটা পরিবর্তনশীল। এরপরে আসছি মজুরিতে। দেখো মজুরি আমাদের দেওয়া আছে 10,000 এককের জন্য 40,000, 12,000 এককের জন্য 46,000। তাহলে ব্যয়ের পার্থক্য কত হলো? 6,000। একইভাবে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করতেছি। 6,000 ভাগ 2,000 সমান 3 টাকা। এই যে 6,000 ভাগ 2,000 সমান 3 টাকা বের হলো, 6,000 ভাগ 2,000 সমান 3 টাকা বের হলো। এখন আগের কাঁচামালের ওইটার মতো এই 3 দিয়ে যদি আমি 10,000কে গুণ করি, তাহলে হয় 3 10 30,000, কিন্তু মজুরি দেওয়া আছে কত? 40,000। 3 দিয়ে যদি আমি 12,000কে গুণ করি, তাহলে হওয়ার কথা 3 12 36,000, মজুরি দেওয়া আছে কত? 46,000। তাহলে মজুরির জন্য মোট ব্যয় একবার 10,000, সেখানে পরিবর্তনশীল ব্যয় হলো 3 10 30,000, তার মানে 10,000 টাকা স্থায়ী। আবার বলছি, 10,000 এককের জন্য মোট মজুরি দেওয়া আছে 40,000। 10,000 এককের জন্য মোট মজুরি দেওয়া আছে
40,000। কিন্তু আমরা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বের করে যেটা দেখলাম যে 10,000 এককে 3 দিয়ে গুণ করলে হয় 30,000। তাহলে পরিবর্তনশীল ব্যয় হলো মোটে 30,000, অথচ মোট মজুরি দেওয়া আছে 40,000। তার মানে এই 10,000টা কি স্থায়ী অংশ। তার মানে এই 40,000-এর মধ্যে স্থায়ী এবং পরিবর্তনশীল দুটাই আছে। অতএব স্থায়ী অংশ 10,000, তার মানে পরিবর্তনশীল 30,000। অতএব এইটা ব্যয়ের ধরনে আমরা লিখব কি উপ পরিবর্তনশীল ব্যয়। একই ঘটনা পরেরটাতে আছে, আবারও বোঝানো হবে। তৃতীয়টাতে উৎপাদন পরিব্যয় 10,000 এককের জন্য 25,000, 12,000 এককের জন্য 28,000। তাহলে ব্যয়ের পার্থক্য 3,000। এখানে তো আমাদের বোঝানোর কিছু নেই যে ব্যয়ের পার্থক্য 3,000। তাহলে ব্যয়ের পার্থক্য হলো কত? 3,000। এখানে একটা জিনিস, একটু ফিগার মিস আছে। এই 3,000-কে যদি আমরা 2,000 দিয়ে ভাগ করি, 3,000-কে যদি আমরা 2,000 দিয়ে ভাগ করি তাহলে 1.5। 3,000-কে যদি 2,000 দিয়ে ভাগ করি তাহলে 1.5। এবার আসি 1.5। এই 1.5 দিয়ে কি কাজ? 10,000 এককে গুণ হয় 15,000, বাড়তি আছে 10,000। আবার 1.5 দিয়ে 12,000-কে গুণ হয় হলো 18,000, আছে হলো মোটে 28,000। তার মানে বাড়তি আছে 10,000। এই 10,000-এর নামই হলো স্থায়ী অংশ। তার মানে এখান থেকেও যা আমরা বুঝলাম, কাঁচামালের মতো একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দ্বারা একককে, মোট একককে গুণ করলে যে ফিগারটা বা যে খরচটা অঙ্কে দেওয়া আছে তার সাথে মিলে যায় না। কিন্তু কাঁচামালের ক্ষেত্রে কি হয়েছিল? একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের খরচ দ্বারা, অর্থাৎ 5 টাকা দ্বারা 10,000-কে গুণ করলে যে খরচটা দেওয়া আছে সেটাই পাওয়া যায়। কিন্তু মজুরি এবং উৎপাদন উপরিব্যয়ের ক্ষেত্রে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দ্বারা একককে গুণ করলে অঙ্কে প্রদত্ত খরচের টাকা আমরা পাই না। তার মানে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দ্বারা একককে গুণ করে যেটা পাই সেটা হলো উৎপাদন উপরিব্যয়ের কিংবা মজুরির পরিবর্তনশীল অংশ। অঙ্কে প্রদত্ত যে মোট অংশ আছে বাকি অংশটাই স্থায়ী অংশ। এজন্য এটার নামও কি উপপরিবর্তনশীল ব্যয়। আসছি বিক্রয় উপরিব্যয়। দেখো 10,000 এককের জন্য 10,000 টাকা, 12,000 এককের জন্য 12,000 টাকা। তাহলে পরিবর্তন অর্থাৎ ব্যয়ের পার্থক্য হলো 2,000। আর আমরা জানি পরিবর্তিত একক 2,000, তাহলে 2,000 ভাগ 2,000 সমান 1 টাকা। 1 দিয়ে 10,000-কে গুণ করলে অঙ্কে প্রদত্ত খরচ 10,000, 1 দিয়ে 12,000-কে গুণ করলে অঙ্কে প্রদত্ত খরচ 12,000। তার মানে এটাও কাঁচামালের মতো মিলে গেছে। সো এই খরচের ধরনটা হবে পরিবর্তনশীল। এরপরে আসছে প্রশাসনিক উপরিখরচ। প্রশাসনিক উপরিব্যয় উভয় ক্ষেত্রে দেওয়া আছে 20,000। তো 20,000 তার মানে আগেও যা ছিল এখনও তাই। অতএব এটা নিয়ে কোনো কথা নেই, এটা হলো স্থায়ী ব্যয়। আশা করা যায় ব্যয়কে শ্রেণীবিভাগ করা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করা এই লেকচারের মাধ্যমে তোমাদের শেখা হয়ে গেল। তো তোমাদের সাথে পরবর্তীতে আরেকটা সমস্যা নিয়ে কথা বলি। এখন এখানে আমরা দেখব যে নিমজ্জিত ব্যয় কত। কোনো অঙ্কে এইভাবে থাকতে পারে, দেখো। আর নিমজ্জিত ব্যয় এই অঙ্কে যেমন একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্য ক উৎপাদনের জন্য 10,000 টাকা প্রাথমিক খরচ করে, মানে একটা পণ্য উৎপাদন করে 10,000 টাকা খরচ পাবে। ঠিক আছে, পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হলো যে না, খ যদি উৎপাদন করি তাহলে বেশি লাভবান হবে। তাহলে পণ্য কতে যে 10,000 টাকা ব্যয় করা হয়ে গেছে অলরেডি, সেটা কি হবে? জলে যাবে। যদি পুরোটাই জলে যায় তাহলে 10,000 টাকাই হবে নিমজ্জিত ব্যয়। আর আমাদের এই অঙ্কে লেখা আছে কয়ের জন্য ব্যয়কৃত অর্থের মাত্র 6,000 টাকা উৎপাদন কাজে ব্যবহার করা যাবে। মানে ক উৎপাদন করতে যে 10,000 টাকা আগেই ব্যয় হয়ে গেল, সেখান থেকে 6,000 টাকা ক্ষয়ের জন্য আমরা ব্যবহার করতে পারবো। ভালো কথা। তাহলে আমাদের নিমজ্জিত ব্যয় কত? নিমজ্জিত ব্যয়ের সংজ্ঞায় বলা হয়েছিল যে ব্যয় অতীতে সংগঠিত হয়ে গেছে কিন্তু সেটাকে আর উদ্ধার করা সম্ভব নয়,
তাকে আমরা নিমজ্জিত ব্যয় বলতেছি। সুতরাং নিমজ্জিত ব্যয়টা আমরা সমাধান করি এভাবে। আসো যে এর জন্য প্রাথমিক ব্যয় 10,000 টাকা, ঠিক আছে। এবার পণ্য ক্ষয়ের জন্য বা ক্ষতে ব্যবহার করা যাবে, ওই 10,000-এর মধ্যে ব্যবহার করা যাবে কত? 6,000 টাকা। বিনিময়ে আমরা ব্যবহার করতে পারতেছি না কত টাকা, এটা বিয়োগ করে আমরা পাই 4,000 টাকা। এটাই হলো নিমজ্জিত ব্যয়। তো ধন্যবাদ সবাইকে। আশা করা যায় বোঝা গেছে, খুবই সহজ অঙ্ক এগুলো। তোমরা কোনো অংশ বুঝতে না পারলে ইমেইলে কিংবা আমাদের কলেজের ওয়েবসাইটে যে ইউটিউব চ্যানেল দেওয়া আছে সেখানে মন্তব্য করেও এ সকল সমস্যার সমাধান পেতে পারো। ধন্যবাদ সবাইকে। হোপ দিস উইল বি বেনিফিশিয়াল ফর ইউ অল। থ্যাংক ইউ। তোমাদের সাথে পরবর্তী লেকচার নিয়ে আবারও কথা হবে একইভাবে ইনশাল্লাহ। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।